হ্যালো, কে? আমি রুস্তম। এই ফোনের মালিক আপনার কে হন? আমার হাজবেন্ড। আপনি কে আর ওর ফোন আপনার কাছে কেন? ও কোথায়? আপনার হাজবেন্ড অজ্ঞান হয়ে হাইওয়ে রোডে পড়ে আছে। তারে কারা যেন মারধর করেছে। অবস্থা আশঙ্কাজনক। শ্রাবণের অবস্থা সম্পর্কে অবগত হতে সোয়ার হাত থেকে ফোন পড়ে যায়। লোকটা কথাগুলো কানে বাজছে বারবার। সোয়া হাউমাউ করে কেঁদে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় ফোন হাতে নিয়ে কান্না করতে করতে কিছু বলে, তবে ওপর পাশের ব্যক্তি সেসব বুঝতে পারে না। সোয়া কল কেটে দিয়ে শামাদ চৌধুরী ফোনে কল করে। রিসিভ হতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই, ওকে যেন কারা মেরেছে, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। কাকে মেরেছে? কি বলছে সব? তোমার নাতিকে মেরেছে। ওকে বাঁচাও। ওর ফোনে কল করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ করেছি, তুমি শান্ত থাকো, প্যানিক করো না। শামাদ চৌধুরী কল কেটে দেয়। সোয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে ঢলে পড়ে বিছানায়। শ্রাবণের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রেয়াম আর স্পর্শ। শ্রাবণকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটাল থেকে এখানে আসলো দুজন। সোয়ার ফোনে বারবার কল করেও সোয়াকে আর পাওয়া যায়নি। তাড়াহুড়ো করে দুজন বেডরুমে প্রবেশ করে। সোয়া এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে বিছানায়। দুজন দ্রুত ওর কাছে এগিয়ে আসে। সিয়াম মনকে ধরলে বুঝতে পারে অজ্ঞান হয়ে রয়েছে। হাত পা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। চেহারা ফ্যাকাশে, গোলাপি ওষ্ঠজোড়া কালচে দেখাচ্ছে। সিয়াম স্পর্শ দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলে, ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, শরীর ঠান্ডা বরফ। এই জন্য এতবার কল করার পরও কল রিসিভ করেনি। স্পর্শ দ্রুত সেন্টার টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। সোয়ার চোখে মুখে পানি দিতে দিতে নাম ধরে ডাকে দুজন। জ্ঞান ফিরছে না। শ্রাবণের অবস্থা দেখে এমনিতেই দুই ভাই আতঙ্কিত হয়ে আছে। এখন সোহার এই অবস্থা দেখে আরও ভয় পেয়ে গেছে। সিয়াম ভয়াক্ত কণ্ঠে বলে, ভাইয়া জ্ঞান তো ফিরছে না, এখন কি হবে? হসপিটালে নিয়ে চল। তো লোকে। সিয়াম বিছানা থেকে উঠে দাঁড়ায়। সোহাকে পাজা খুলে তোলার চেষ্টা করে। না পেরে সোহাকে ছেড়ে পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি নাও, আমি পারছি না। স্পর্শ দ্রুত সোহাকে পাজা খুলে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। সোহার ওজন অনেক বেড়ে গেছে আগের চেয়ে। মাঝখানে শুকিয়ে গিয়েছিল, এখন আবার শরীর স্বাস্থ্য বেড়েছে। নিচে নেমে আসতে সিয়াম দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে। স্পর্শ সোহাকে সিয়ামের কোলে শুয়ে দিয়ে নিজেও পাশে উঠে বসে সোহার পাজোড়া ধরে রাখে। পায়ের তালুতে ঘষতে ঘষতে ড্রাইভারকে তাড়া দিয়ে বলে, আঙ্কেল দ্রুত চলুন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে। সিয়াম বোনের গালে মৃদু চাপড় দিতে দিতে ডাকতে থাকে। স্পর্শের ফোন বেজে ওঠে। পকেটের হাতুড়ে ফোন বের করে দেখে শামাদ চৌধুরী কল করেছেন। দাদা ভাই বলো, ফ্ল্যাটে পৌঁছাও তো তোমরা। হ্যাঁ, সোয়াকে নিয়ে হসপিটালে আসছি। অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল, এখনও জ্ঞান ফেরেনি। দ্রুত আসো, আমি ডাক্তারকে বলে রাখছি। ভাইয়ার কি অবস্থা? অপারেশন চলছে, এখনও হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। এখন ঠিক হয়েছে, ডাক্তাররা ভয় পাচ্ছেন আর বন্ধ হয়ে যেতে পারে। আব্বু কোথায়? পুলিশ এসেছে, ওনার সঙ্গে কথা বলছে। যে কুত্তার বাচ্চার ভাইয়ার এই অবস্থা করেছে, ওরা একটাই যেন পার না পায়। তা তো পাবেই না, তোমরা দ্রুত আসো। আসছি। গাড়ি এসে দাঁড়িয়ে হসপিটালের সামনে। সোহাকে গাড়ির ভেতর থেকে বের করে স্ট্রেচারে শোয়ানো হয়। স্ট্রেচারের পেছন পেছন সবাই ছুটে হসপিটালের ভেতরে। শ্রাবণের এই অবস্থা, তার মধ্যে আবার সোহা অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির সবাই ভীষণ চিন্তিত আর আতঙ্কিত হয়ে আছে। ক্যাবিনের ভেতর থেকে ডাক্তার বের হয়ে যেতেই শাহিন রেজা চৌধুরী, সিয়াম, শামাদ চৌধুরী আর তনিমা চৌধুরী ডাক্তারের কাছে এগিয়ে আসেন। শাহিন রেজা চৌধুরী বলেন, ডাক্তার সোহার কী অবস্থা? মা এবং বেবি দুজনই এখন বিপদমুক্ত। ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করেছিল, আবার বিপি ড্রপ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেলাইন মেডিসিন সব দেওয়া হয়েছে, টেনশনের কিছু নেই এখন। জ্ঞান ফিরেছে, ঘুমাচ্ছে এখন, কয়েক ঘন্টা পর ঘুম থেকে জাগবে। খেয়াল রাখবেন আবার যেন এমন কিছু না হয়, বারবার এমন হলে বেবির ক্ষতি হবে। আচ্ছা ডাক্তার চলে যান। নার্সও কেবিনের ভেতর থেকে বেরিয়ে পাশের কেবিনে প্রবেশ করে রোগী দেখার জন্য। শামাদ চৌধুরী, তনিমা চৌধুরী আর সিয়ামের দিকে তাকিয়ে বলেন, তোমরা দুজন এখানে থাকো শোয়ার কাছে, আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা যাও। সিয়াম কেবিনের ভেতর প্রবেশ করে পেছন পেছন তনিমা চৌধুরী প্রবেশ করেন। সোয়া নিস্তেজ হয়ে শুয়ে আছে, ব্ল্যাকেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে রাখা। ডান হাতটা বেরিয়ে আছে, হাতে সেলাইন চলছে। সিয়াম বোনের পাশে টুল টেনে বসে। অনিমা চৌধুরী চাইলেও হসপিটালে আসতে পারেনি, উনি নিজেই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তনিমা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে সোয়ার মুখের দিকে তাকিয়ে আছেন। সোয়ার বর্তমান অবস্থা বলেই দিচ্ছে সোয়া শ্রাবণকে ঠিক কতটা ভালোবাসে।
শোয়ার ঘুম ভাঙে মধ্যরাতে, পিট পিট করে চোখ মেলে তাকায়। সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে আবার তাকায়। অপরিচিত জায়গা দেখে আশেপাশে নজর বুলায়। তখনই স্মরণ হয় শ্রাবণের কথা। শ্রাবণের কথা স্মরণ হতে অস্থির হয়ে ওঠে। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসতে চায়। মাথা চক্কর দিয়ে ওঠার আগেই শুয়ে পড়ে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছে হসপিটাল বেডে শুয়ে আছে। ও তো ফ্ল্যাটেই ছিল, এখনও আসলো কিভাবে? কে এনেছে ওকে? শ্রাবণ, শ্রাবণ ঠিক আছে? কোথায় শ্রাবণ? ওকে এখানে রেখে কোথায় গেছে? ডান হাতটা আপনা আপনি পেটের উপর চলে আসে। আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার মধ্যে কেমন যেন করছে। চোখ মেলে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। শোয়া থেকে উঠে ভীষণ খারাপ লাগছে। বেড থেকে পা নামিয়ে দিতে কেবিনে প্রবেশ করে তনিমা চৌধুরী। শোয়াকে নামতে দেখে দ্রুত এগিয়ে আসতে আসতে বলেন, নামছিস কেন? শুয়ে থাক। সব বড় মায়ের দিকে তাকায়। ওনাকে দেখে দুর্বল গলায় বলেন, তুমি এখানে? তোর কাছেই তো আছি। কেমন ফিল করছিস এখন? ও ও কোথায়? ও তোমাকে আসতে দিল এখানে? শ্রাবণ, কথা বলছিস? হ্যাঁ, কোথায় ও? দরজা ঠেলে সিয়াম ভেতরে প্রবেশ করে। সোয়াকে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলে, সোয়া, ঠিক আছিস তুই? কেমন লাগছে এখন? ভালো লাগছে। ও কোথায়? আমাকে এখানে কে এনেছে? আমি আর স্পর্শ ভাইয়া এনেছি তোকে। চাবি কোথায় পেয়েছো? ও কোথায়? কেমন আছে? কারা মেরেছে ওকে? কথা বলছো না কেন? শান্ত হ তুই। কারা মেরেছে এখনো জানা যায়নি, তবে খুব শিগগিরই জানা যাবে। ভাইয়া হসপিটালে ভর্তি আছে। ওকে অনেক মেরেছে, অনেক ব্যথা পেয়েছে। আমাকে নিয়ে চল ওর কাছে। কান্না বন্ধ কর, এভাবে প্যানিক করছিস কেন? আবার অসুস্থ হয়ে পড়বি, বাবুর সমস্যা হবে। শান্ত থাক তুই, আমি ওর কাছে যাব। আমাকে নিয়ে চলো। সোহান নেমে দাঁড়ায়, মাথার চক্কর দিতেই ভাইকে আঁকড়ে ধরে দাঁড়ায়। এত খারাপ লাগছে কেন? তনিমা চৌধুরী সোয়াকে ধরে বলেন, তুই অসুস্থ, সকালে যাস, এখন রেস্ট কর। সোয়া চোখের পানি মুছতে মুছতে কান্না জড়ানো গলায় বলে, আমি এখনই যাব ওর কাছে। ও রাতে খেয়েছে, দুপুর তো না খেয়েই বেরিয়ে গিয়েছিল। সিয়াম চুপ করে থাকে। চুপ না থেকে কী বা বলবে? সেরকম তো খাওয়ার অবস্থাই নেই। ভাইয়া, চলো। চলো। নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভাব। তুই অসুস্থ হলে কিন্তু বাবুর সমস্যা হবে। কান্নাকাটি কম কর, নিজেকে শক্ত রাখ। সবাই ভক্ত দৃষ্টিতে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম এসব কথা কেন বলছে? শ্রাবণের গুরুতর কিছু হয়েছে। তন্ময় চৌধুরীর চাদর জড়িয়ে দেয় শোয়ার গায়ে। সিয়াম শোয়াকে নিয়ে আইসিইউতে সামনে আসে। দেখা হয় সামাদ চৌধুরীর সামনে আর স্পর্শ আর শামীম রেজা চৌধুরীর সঙ্গে। স্পর্শ গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে। শামীম রেজা চৌধুরী বাবার সঙ্গে কথা বলছেন। শোয়াকে দেখে তিনজনই বসা থেকে উঠে দাঁড়ান। শামীম রেজা চৌধুরী বললেন, শামীম রেজা চৌধুরী বাড়িতে ফিরে গেছেন। সোয়া তিনজনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আইসিইউর দরজার দিকে তাকায়। ওকে এখানে নিয়ে আসলো কেন? শ্রাবণ আইসিইউতে রয়েছে? সোয়ার কোমর হৃদয় আরও বেশি হু হু করে কেঁদে ওঠে। শামীম রেজা চৌধুরী সিয়ামের দিকে তাকিয়ে বলেন, ওকে এখানে নিয়ে এসেছিস কেন এখন? ভাইয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। সোয়া জড়ানো গলায় বলে, ওকে অনেক মেরেছে, অবস্থা অনেক খারাপ। শামাদ চৌধুরী বলেন, তুমি এত টেনশন করো না, শ্রাবণ সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। অপারেশন সাকসেস হয়েছে, সব কিছু ঠিক থাকলে সকালের মধ্যে কেবিনে শিফট করে দেবে। অপারেশন? অপারেশন কেন? কি হয়েছে? অপারেশন কেন করেছে? তোমার কিছু বলছো না কেন আমাকে? সোয়ার কান্না দেখে সিয়াম ওকে চেয়ারে বসায়। তনিমা চৌধুরী সোয়াকে ধরতে আসতেই সোয়া ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোমরা আসবে না আমার কাছে, তোমরা সবাই স্বার্থপর। ওর সঙ্গে কেন এমন করেছো তোমরা? কেন ওকে ভালোবাসোনি? কেন ওর সব কিছু কেড়ে নিয়ে ওকে একা করে দিয়েছিলে? ওর সঙ্গে তো অন্যায় কেন করেছো তোমরা? ওকে কেন এত কষ্ট দিয়েছো? তোমাদের মতো বেইমান স্বার্থপর মানুষ আর কারো জীবনে যেন না থাকে। শ্রাবণ চৌধুরীও স্বার্থপর মানুষ, ভীষণ স্বার্থপর। শান্ত হ সোয়া, এমন করছিস কেন? সোয়া ভাইয়ের কোমর জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। সামাদ চৌধুরী সোয়াকে শক্ত গলায় চেষ্টা করে বললেন, সোয়া দাদু ভাই, সামলেও নিজেকে। সোয়া দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, আমি ওর কাছে যাব। ভেতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না। আরও রোগী আছে এখানে, তাদের সমস্যা হবে। কান্না করব না, আসো। শ্যামা চৌধুরী সোয়ার হাত ধরে আইসিইউর দরজা ঠেলে ভেতরে ঢুকিয়ে দেন। ভেতরে ডিউটিরত নার্সকে বলে দেন শ্রাবণের কাছে নিয়ে যেতে।
নার্স সোয়াকে শ্রাবণের বেডের কাছে নিয়ে আসে। শ্রাবণ লম্বা হয়ে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, গলা পর্যন্ত ব্ল্যাকেট দিয়ে ঢাকা, চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শ্রাবণের চেহারা দিকে তাকে শোয়ার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে আসে। টুলের ওপর বসে দেখে শ্রাবণ এক হাত মুঠো করে ধরে, হাতটা শক্ত মুঠোয় ধরছে না শোয়ার হাত। শোয়া দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রাবণের ছিলকি চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো, ঘুমিয়ে পড়েছো? ওঠো, কথা বলো আমার সঙ্গে। তোমাকে এভাবে দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার। শ্রাবণীর দিক থেকে কোনো উত্তর আসে না, চোখ মেলে তাকায়ও না। শ্রাবণ অপারেশনের কথা স্মরণ হতেই শ্রাবণের গায়ের উপর থেকে ব্ল্যাকেট সরিয়ে খুঁজতে শুরু করে কোথায় অপারেশন হয়েছে। ব্ল্যাকেট সরিয়ে শোয়ার মুখের রং আরও ফ্যাকাশে হয়ে যায়। শ্রাবণের সারা গায়ে হাতে শুধু মারের দাগ, লাল লাল দাগে ভরা। দেখে মনে হচ্ছে চামড়া ফেটে গেছে, জায়গায় জায়গায় ফুলে আছে। ফর্সা দেহে দাগগুলো বিভৎস দেখাচ্ছে। শোয়া শরীর ঝাঁকি দিয়ে ওঠে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রাবণের হাতটা শক্ত করে মুঠো করে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই শ্রাবণ চৌধুরী, এই ওঠো, ওঠো না, আমার অনেক ভয় হচ্ছে তোমাকে এভাবে দেখে। এই তুমি কি ঘুমিয়ে আছো? ঘুমিয়ে থাকলে জাগো। তুমি তো দুপুরে খাওনি, রাতেও খাওনি। খাবে না? এখন খিদে পায়নি তোমার? আমি খাইয়ে দেবো তোমাকে। ওঠো না, তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমাদের ছেড়ে তুমি যেতে পারো না। আমাদের সন্তান এখনো দুনিয়ায় আসেনি, ও ওর বাবাকে দেখেনি, কোলে ওঠেনি, হাত ধরে হাঁটেনি। তুমি এখন আমাকে ভালোবাসোনি, আমাদের সুখের সংসার হয়নি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাদের একা করে দিতে যেতে পারো না। এই শ্রাবণ চৌধুরী, এই স্বার্থপর শ্রাবণ চৌধুরী, ওঠো। উঠছো না কেন? রাগ করেছো আমার সঙ্গে? সরি বলছি তো, জীবনে আর কিছু বলবো না তোমাকে। একটিবার বলো, কথা বলো, চোখ খোলো। তোমার কি হয়েছে? কেউ বলছে না মাকে? ওরা কেন মেরেছে তোমাকে? কি করেছো মারতে মারতে? ওরা মানুষ নাকি জানোয়ার? এভাবে কিভাবে আঘাত করলে তোমার গায়ে? তুমি না থাকলে আমাদের কি হবে? এই ওঠো, ওঠো, ওঠো। আর কত ঘুমাবে? শ্রাবণের গায়ে দাগ দেখে পাগলের মতো আচরণ শুরু করেছে। তার মধ্যে সেই স্বপ্ন বরাবর মনে পড়ছে। ওকে এমন করতে দেখে নার্স দ্রুত এগিয়ে আসে ওর কাছে, ওকে ধরে বলে, আপনি এমন করছেন কেন? শান্ত হন, রোগীকে ডিস্টার্ব করবেন না। ও ও কি হয়েছে? ও উঠছে না কেন? কথাও কেন বলছে না? এভাবে শুয়ে আছে কেন? আপনি আগে শান্ত হন। ও বাঁচবে না, ও উঠবেও না, সুস্থ হবে না। আমাদের সন্তান দুনিয়ায় আসার আগে এতিম হয়ে যাবে। ও আমাদের ছেড়ে চলে যাবে। ও ও ও আহ নার্স ধরে রাখতে পারে না শোয়াকে। শোয়া আবারও অজ্ঞান হয়ে পড়ে, ঢলে পড়ে ফ্লোরে। কেমন পাগলের মতো আচরণ করছিল, উন্মাদ হয়ে উঠেছিল। না শোয়াকে জাগাতে না পেরে বাইরের দিকে ছোট শ্রাবণকে ডেকে রাখে। ভোর রাতে জ্ঞান ফেরে শ্রাবণের। সারা গায়ে অসহ্য রকমের ব্যথা, ব্যথায় টনটন করছে পুরো শরীর। চোখ মেলে আশেপাশে নজর বুলায়, বুঝতে পারে আইসিইউতে রয়েছে। মুখে এখন অক্সিজেন মাস্ক, হাতে সেলাইন চলছে। এই হসপিটাল আর আইসিইউ ওকে তো ভালোবাসে কেন? চোখ বন্ধ করে নেয় আবার। রাগে মাথার ভেতর আগুন ধরে গেছে। বাম হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভারী লাগছে। মনে হচ্ছে বুকের উপর 1000 টনের পাথর তুলে দিয়েছে কেউ, যার জন্য শ্বাস নিতে পারছে না। মনিটরে বিপ বিপ শব্দ শুনে নার্স দ্রুত পায়ে এগিয়ে আসে শ্রাবণের কাছে। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়ে বলে, মাস্ক খুলেছেন কেন? শ্রাবণ মুখের উপর থেকে আবার মাস্ক সরিয়ে ক্ষীণস্বরে বলে, আমাকে এখানে কে এনেছে? নার্স আবার মাস্ক পরিয়ে দিয়ে বলে, আপনার ফ্যামিলি। অক্সিজেন মাস্ক খুলবেন না আর চুপ করে শুয়ে থাকবেন। ডক্টর আসুক, তারপর ফ্যামিলির সঙ্গে দেখা করবেন। শ্রাবণ মাস্ক খুলে ফেলে আবার, কিছুটা রাগী গলায় বলে, বারবার এই বালটা পরিয়ে দিচ্ছে কেন? বাইরে কী আছে তাকে ভেতরে আসতে বলুন, জরুরি প্রয়োজন। গতকাল রাতে বারবার আপনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল, এখনও শ্বাস নিতে পারছে না ভালোভাবে। মাস্ক পরে থাকুক, আর ডাকছি আপনার ফ্যামিলির কাউকে। গত রাত? এখন কটা বাজে? এখন ভোর 5টা। মানে গত রাত থেকে আমি এখানে আছি? হ্যাঁ। শ্রাবণের হার্টবিট বেড়ে যায়, কেমন অস্থির হয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্ষীণ স্বরে বলে, আমার ফ্যামিলির কাউকে ডাকুন। ডাকছি, আপনি শান্ত হন। নার্স দ্রুত পায়ে বাইরে বেরিয়ে স্পর্শকে ডেকে নিয়ে আসে ভেতরে। স্পর্শ ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া কেমন লাগছে এখন? ভালো। সব ফ্ল্যাটে একা রয়েছে, ও একা থাকতে ভয় পায়। ওকে
সোয়াকে গত রাতে নিয়ে এসেছি এখানে, তুমি শান্ত হও। স্পর্শ অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শ্রাবণ স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রাবণের অস্থিরতা কমে, হার্টবিটের গতি স্বাভাবিক হয়ে আস্তে আস্তে। নার্স শ্রাবণের বিপি চেক করে, সব কিছু ঠিকঠাক আছে দেখে বলে, আপনি অস্থির না হয়ে শান্ত হয়ে শুয়ে থাকুন, ডাক্তার চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আপনি এখন বাইরে যান, স্ট্রেস নিয়েন না ভাইয়া। সোয়া আর বাবু এখন ঠিক আছে, তুমি শান্ত হয়ে থাকো। স্পর্শ দরজার দিকে এগিয়ে যায়। শ্রাবণ চোখ বন্ধ করে নেয়। গত সন্ধ্যার সব ঘটনা স্মরণ করে। রাগী চেহারা রক্তিমর্ণ ধারণ করে। বাগিলে যে পা দিয়ে এর আগে থাবা খেয়েছে, এবার তোর বাঘটাই ঘায়েল করেছে। 8টার পর ডাক্তার প্রবেশ করেন আইসিইউর ভেতরে। শ্রাবণের শারীরিক অবস্থা দেখে কেমন ফিল করছে সেসব জিজ্ঞেস করেন। শ্বাস নিতে এখন আগের মতো অত বেশি কষ্ট হচ্ছে না, অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিরশীল। ধরে শোয়া থেকে তুলে বসানো হয়। শ্রাবণের ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ডান পায়ে কোমরের উপর বেশি ব্যথা করছে, ওখানে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল, বুকে অনেক লাথি দিয়েছে, এই জন্য বারবার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। শ্বাস টেনে বুকের ব্যথা বেশি অনুভব হচ্ছে। আগে একটু সুস্থ হোক, তারপর ওগুলোকে বোঝাবে শ্রাবণ চৌধুরী কি আর কে। আইসিইউ থেকে শ্রাবণকে কেবিনে শিফট করা হয়। বাড়ির প্রায় সবাই দেখা করে ওর সঙ্গে। ওর বন্ধুরা চলে এসেছে হসপিটালে ওকে দেখার জন্য। ওর বন্ধুরা সবাই সকালে জানতে পেরেছে শ্রাবণের অবস্থা সম্পর্কে, তাও নিউজে দেখে। শ্রাবণ ফোন রাতে গাড়িতেই রেখে চলে এসেছিল সবাই। হাসান বারবার কল করে ওকে পায়নি। সকালে নিউজ দেখে বাকি বন্ধুদের জানায়, তারপর সবাই চলে আসে হসপিটালে। দরজার দিকে চোখ পড়তে দেখে শামীম রেজা চৌধুরী দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওনার চোখ মুখ শুকনো মলিন, চুলগুলো কিছুটা এলোমেলো। বাবার দিক থেকে চোখ সরিয়ে নেয় শ্রাবণ। শামীম রেজা চৌধুরী দরজার সামনে থেকে সরে করিডোরে বসে পড়েন চেয়ারের উপর। শোয়া কোথায়? শামাস চৌধুরী বলেন, হসপিটালেই। সিয়াম, শোয়াকে নিয়ে আসো। সিয়াম মাথা নেড়ে কেবিনের ভেতর থেকে বের হয়। বড় আব্বুর দিকে চোখ পড়তে কিছুক্ষণ দাঁড়ায়। এর আগে কোনোদিন ওনাকে বড় ছেলের জন্য উতলা হতে ব্যাকুল হতে দেখেনি সিয়াম। গতটা থেকে অন্য এক শামীম রেজা চৌধুরীকে দেখেছে। শ্রাবণের রক্তের প্রয়োজন হয়েছিল, শামীম রেজা চৌধুরী নিজে রক্ত দিয়েছে। রেখে ক্যাবিনের ভেতর থেকে সবাই বেরিয়ে আসেন। একটু পরে সিয়াম সোয়াকে নিয়ে কেবিনের সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনের সঙ্গে তনিমা চৌধুরী এসেছেন। সোয়া সকলের দিকে তাকায়, সবাই ওর দিকেও তাকায়। সোয়া এখনও কাঁদছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। সিয়াম সোয়াকে কেবিনের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। সোয়া দরজার কাছেই দাঁড়িয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ দরজার দিকে তাকিয়েছিল এতক্ষণ। সোয়াকে দেখে সোয়া থেকে উঠে বসতে বসতে বলে, মরিনি বলে এভাবে কাঁদছিস? শ্রাবণের কথা শুনে সোয়ার কান্না বাড়ে। শ্রাবণ উঠে বসে সোয়াকে কাছে ডাকে হাতের ইশারায়। সোয়া এগিয়ে আসে। শ্রাবণ সোয়াকে নিজের সামনে বসায় বিছানায়। বুকে জড়িয়ে নিতে সোয়া হাউমাউ করে কেঁদে ওঠে। ওকে জড়িয়ে ধরে। শ্রাবণ বাঁ হাতে সোয়ার চুলে হাত বুলিয়ে বলে, কান্না বন্ধ কর, দোয়া করবি বেশি বেশি, তাহলে পরের বার ঠিকই মরে যাব। সোয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণ মুখ দিয়ে ব্যথাতুল ধ্বনি তুলে বলে, ওরে ডাইনির বাচ্চা, আস্তে ধর, বুকে ব্যথা, আহ। সোয়া পূর্বে ন্যায় শক্ত করে ধরে রাখে শ্রাবণকে। কাঁদতে কাঁদতে ঠিকমতো শ্বাস নিতে পারছে না এখন। শ্রাবণ সোয়ার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, শান্ত হ, এমন করলে অসুস্থ হয়ে পড়বি, চুপ। সোয়া শ্রাবণের বুক থেকে মুখ তুলে তাকায়। শ্রাবণ সোয়ার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু খায়। কিছু হয়নি আমার, ঠিক আছি আমি, তোকে আরও কষ্ট দেওয়ার জন্য বেঁচে আছি। সোয়া হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, তোমার কিছু হলে আমাদের কি হতো? জানোয়ারগুলো কীভাবে মেরেছে তোমাকে, কত কষ্ট দিয়েছে, কত ব্যথা দিয়েছে, কেমন হয়ে গেছে তোমার সারা গায়ে, ওরা এইভাবে কেন মেরেছে তোমাকে? তুই কান্না বন্ধ কর, তুমি আর কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। শ্রাবণের ডান হাত ধরতেই চমকে উঠে সোয়া। ডান হাতের উল্টো পিঠের চামড়া উঠে উঠে রয়েছে, কেমন লাল লাল সাদা সাদা হয়ে গেছে। সোয়া ডুকরে কেঁদে উঠে হাতটা ধরে রেখে। শ্রাবণ নিজেও নিজের ডান হাতের দিকে তাকিয়ে আছে। হাতের উপর পাড়া দিয়ে ধরেছিল, পাড়া দিতেই ধরে ক্ষান্ত হয়নি, পিষে ফেলার মতো ধরে পিঠ ঢালা রাস্তায় ডলেছে। তখন এমন হয়েছে হাতটা। জানোয়ারগুলোর হাতটা কী অবস্থা করেছে? ওরা এত কষ্ট কেন দিয়েছে তোমাকে? সবাই কেন শুধু তোমাকে আঘাত করে, কষ্ট দেয়?
শেষের কথাগুলো বলতে বলতে শ্রাবণের গালে হাত রাখে সোহা। সোহার ডান হাতটা ধরে শ্রাবণ বিচলিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? তোর হাতে ক্যানুলা কেন? তুই ঠিক আছিস? বাবু ঠিক আছে? এই ডাইনির বাচ্চা, কথা বলছিস না কেন? তোরা দুজন ঠিক আছিস? ঠিক আছি আমরা। কি হয়েছিল তোমাদের? ক্যানুলা কেন লাগিয়েছিল তোমার হাতে? কথা বলছিস না কেন? বল, ক্যানুলা কেন লাগিয়েছে? সোয়া কথা বলে না। শ্রাবণ দরজার দিকে তাকিয়ে শ্যামের নাম ধরে ডাকে, কিন্তু শ্রাবণের ডাক দরজার বাইরে পৌঁছায় না। ওর গলা দিয়ে আগের মতো আওয়াজ বের হচ্ছে না। জোরে ডাক দিতে গেলে বুকে ব্যথা করছে। এই ডাইনির বাচ্চা, শ্যামকে ডাক। সোয়া শ্যামকে ডাকে। শ্যাম না থাকায় স্পর্শ দরজা ঠেলে উকি দিয়ে বলে, শ্যাম নেই, নিচে গেছে। শ্রাবণ বলে, তুমি এখানে আসো। স্পর্শ এগিয়ে আসে। সোয়ার কি হয়েছে? ওর হাতে ক্যানুলা কেন? গতকাল সোয়ার প্রথম কল করে দাদাভাইকে বলেছিল তোমার কথা। পরে ওনাকে অনেকবার কল করো, আর পাওয়া যায়নি। তোমাকে হসপিটালে রেখে ওকে নিয়েই ফ্ল্যাটে যাই। গিয়ে দেখি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তারপর হসপিটালে এনে ভর্তি করি। মধ্যরাতে ঘুম ভাঙলে তোমাকে দেখার জন্য অস্থির হয়ে কান্নাকাটি করে। আইসিইউতে নিয়ে যায় তোমাকে দেখার জন্য। সেখানে গিয়ে তোমার অবস্থা দেখে আবার অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, তুমি যাও। স্পর্শ বেরিয়ে যায় কেবিন থেকে। শ্রাবণ সোয়াকে বুকে চেপে ধরে। সোয়া এখনো নন স্টপ কেঁচে চলছে। কাঁদতে কাঁদতে বলে, তুই আর কোথাও যাবে না। ওরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমি কোথায় পাবো তোমাকে? আমাদের বাবু এতিম হয়ে যাবে। আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? শ্রাবণ কিছু বলার আগেই দরজা টোকা পড়ে। সোয়া শ্রাবণের বুকের মুখ গুজে রাখে। শ্রাবণ দরজার দিকে তাকায়। শ্যামা চৌধুরী দরজা খুলে বলেন, পুলিশ এসেছে তোমার সঙ্গে কথা বলতে। ভেতরে আসতে বলো। সোয়া শ্রাবণের কাছ থেকে সরে না। আগের মতো শ্রাবণের ধরে বসে রইল। দুজন পুলিশ অফিসার শামা চৌধুরী আর শামীম রেজা চৌধুরীকে ভেতরে প্রবেশ করেন। বাকিরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসার বলেন, আপনার উপর ঠিক কখন হামলা হয়েছিল আর কিভাবে? তখন প্রায় সন্ধ্যা 5:30টার উপর বাজে। একটা টাওটা গাড়ি পেছন থেকে দ্রুত গতিতে এসে আমার বাইকে ধাক্কা দেয়। আমি বাইক নিয়ে ছিটকে পড়ি দূরে। অ্যাক্সিডেন্ট হওয়ার মিনিটখানিক পর কয়েকটা বাইক এসে দাঁড়ায় আমার সামনে। বাইকে 7-8 জন ছেলে ছিল। ওদের প্রত্যেকের হাতে হকি স্টিক ছিল। একজনের হাতে ধারালো কিছু একটা ছিল। ওটা আমার ডান পাশে কোমরের উপর ঢুকিয়ে দিয়েছিল। সেটা ভেঙে সম্ভবত আমার ভেতরেই থেকে গিয়েছিল। হ্যাঁ, আমরা পেরেছি সেটা। আর ওরা কারা কিছু ছিল বলতে পারছেন? চেনেন ওদের? না, তাদের মধ্যে থেকে কাউকেই চিনি না আমি। কারো মুখ দেখিনি। ওদের সকলের মাথায় হেলমেট ছিল। কেউ কিছু বলেনি? না। কেন মেরেছে সেই বিষয়ে কিছু বলেনি? না। আপনার কাছ থেকে কিছু নিয়েছে? দামি কিছু বা টাকা ছিল আপনার কাছে, যা নেওয়ার জন্য ওরা আপনার উপর হামলা চালিয়েছে? তেমন কিছু ছিল না, শুধু ফোন আর ওয়ালেট ছিল। আপনি সত্যিই কাউকে চিনতে পারেননি? না। না। কে বা কারা আপনার উপর হামলা চালালো আর কেন করলো এসব কিছুই বুঝতে পারছেন না? না। কোনো ক্লু না পাওয়া গেলে কিভাবে তদন্তে আগাবো আমরা? শ্রাবণ চুপ করে রইল। আলতো হাতে শোয়ার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। শোয়ার কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু পর পর হিচকি তুলছে আর নাক টানছে। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনার কোনো কিছু মনে পড়লে অবশ্যই আমাদের জানাবেন। ওকে। অফিসাররা কেবিন থেকে বেরিয়ে যায়। শামা চৌধুরী ওনাদের পেছনে পেছন বেরিয়ে যান। হাসান ভেতরে প্রবেশ করে। বাকিরা বাইরে দাঁড়িয়ে পুলিশের কথা শুনছে। শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলেন, হাসানের কথা শুনে শ্রাবণ অফিসারদের মিথ্যে বলল কেন? কি মিথ্যে বললাম? আমি শিওর তুই জানিস কে কে তোর উপর হামলা চালিয়েছে। শ্রাবণ হাসানের মুখের দিকে তাকায়। হাসান আবার বলে, তুই অন্যদের কাছে মিথ্যে বলে ধরা না পড়লেও আমার কাছে ঠিকই ধরা পড়েছিস। তোর চোখ মুখ বলছে তুই তাদের চিনিস। বল, কারা ওরা? আমার পুলিশের কাছে মিথ্যে বলবি কেন? আমি চাই না ওদেরকে পুলিশের হাতে তুলে দিতে। পুলিশ আজকে ধরবে, 2 দিন পর ছেড়ে দেবে। তাতে আমার মন শান্ত হবে না। আমার সঙ্গে যা করেছে তার কয়েক গুণ ফেরত পাবে। শুধু আমি একটু সুস্থ হই। কে কে ছিল? নাম কি? নাম বলতে বলতে দরজার দিকে চোখ পড়ে শ্রাবণের। শামীম রেজা চৌধুরীকে এখনও কেবিনের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণের চোখ মুখ আরও গম্ভীর হয়ে আসে। এই লোক এখানে না বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তখন না মনে হলো বেরিয়ে গিয়েছে। এখানে যে দাঁড়িয়ে আছে সেটা তো নজরেই আসেনি এতক্ষণ। শামীম রেজা চৌধুরী ছেলের দিক থেকে মুখ ফিরে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। আঙ্কেল, আঙ্কেল তো সব শুনে ফেললেন। নো প্রবলেম।
শ্রাবণ শোয়ার দিকে তাকায়। শোয়া ওর বুকের সঙ্গে মিশে আছে এখনো। চুলে হাত বুলিয়ে দিতে দিতে হাসানের সামনে শোয়ার মাথায় চুমু খায়। শ্রাবণ আর শোয়াকে একা ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায় হাসান। শ্রাবণ শোয়ার চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, সকালে খেয়েছিস? শোয়া শ্রাবণের বুক থেকে মুখ তুলে দুদিকে মাথা নাড়ে। এখনো খাসনি কেন? কেউ খেতে দেয়নি? শোয়ার চোখ মুখ মুছে জড়ানো গলায় বলে, তুমিও তো খাওনি। গতকাল দুপুরে খাওনি, রাতেও খাইনি। খিদে পায়নি তোমার? আমার চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা কর। বাবুর আম্মু যদি ভালো না থাকে তাহলে বাবুর আম্মু কীভাবে ভালো থাকবে? আমাদের ভালো রাখার জন্য যদি তুমিই না থাকো তাহলে আমরা কীভাবে ভালো থাকবো? তুই এখন একা নোস, বাবু আছে তোর সঙ্গে। বাবুর আব্বুও সুস্থভাবে ফেরেনি আমার কাছে। বুঝতে পারছি তুই পাগল হয়ে গেছিস, তোকে পাগলাগারদে পাঠাতে হবে। আমার সঙ্গে তুমিও যাবে। কেন? কেন? তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। শ্রাবণ শোয়ার মুখে তাকিয়ে রইল। শোয়ার চোখ দুটো টইটুম্বুর হয়ে উঠেছে। সেরা শুকনো বলি, নষ্টজোড়া শুকনো। এক রাতে কি হাল করেছে নিজের। তোমার কষ্ট হচ্ছে না বসে থাকতে? শুয়ে থাকো, শরীরও ঠান্ডা হয়ে গেছে। স্পর্শকে ডাক আবার। শোয়া বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রাবণ আস্তে আস্তে শুয়ে পড়ে শরীর ঢেকে। স্পর্শ ভেতরে আসতে শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলে, শোয়ার জন্য খাবার নিয়ে আসো। চাচ্চু খাবার নিয়ে আসছে। শ্রাবণ আর কিছু বলে না। স্পর্শ বেরিয়ে যায়। শোয়া শ্রাবণের পাশে এসে বসে। শ্রাবণ শোয়ার পেটের দিকে তাকায়। ব্ল্যাকেটের নিচ থেকে হাত বের করে শোয়ার পেটের উপর হাত রাখে। শ্রাবণের হাতের উপর হাত রাখে শোয়া। শোয়ার চোখ জোড়া হতে এখনো টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। শ্রাবণের গায়ের আঘাতের চিহ্নগুলোর কথা মনে হতে কলিজা ছিঁড়ে যাচ্ছে। শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকিয়ে বলে, কাঁদিস না। যে জানোয়ারগুলো তোমাকে এভাবে আঘাত করেছে ওদের কাউতে আস্ত রাগ ছাড়বে না। কতটা হিংস্রতা নিয়ে তোমাকে মেরেছে জানোয়ারগুলো। যে হাত আর পা দিয়ে আঘাত করেছে তোমাকে সেই হাত পা ভেঙে দিবে। শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত উঁচু করে শোয়ার চোখের পানি মুছিয়ে দেয়। শোয়ার এমন কষ্ট ওর মোটেও সহ্য হচ্ছে না। শোয়ার কান্না করার মতো বিচ্ছে ওর কানে। মন অস্থির হয়ে আছে। বুকের গভীরে কোথাও যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। অসহ্য যন্ত্রণা ভারী হয়ে উঠেছে হৃদয়। শ্রাবণকে শাক খাওয়ানোর জন্য ছোপের বাটি নিয়ে ওর পাশে বসে সোহা। শ্রাবণ আসহ অবস্থায় রয়েছে ঠেস দিয়ে। তুই আগে খেয়ে নে। তুমি খাও, তারপর খাচ্ছি। গতকাল দুপুরে খেয়েছিলে? হ্যাঁ, বিকেলে। বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখে সন্ধ্যায় ঘুম ভেঙে গিয়েছিল। ভীষণ অস্থির অস্থির লাগছিল, তাই তোমার খোঁজ নেওয়ার জন্য কল করেছিলাম। রুস্তম নামের একজন কল রিসিভ করে তোমার অবস্থা সম্পর্কে জানায়। শুনি ওভাবে প্যানিক করতে হবে। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো এরপর কোনোদিন আর এমন করবি না। আমি মরে গেলেও শুনলেও না। শোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া হতে আবার টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। শ্রাবণ বুঝতে পারে না এই মেয়ের চোখে এত পানি কেন, কোথা থেকে আসে এত পানি। ঝরতে না থাকলেও থাকে, তবুও শেষ হয় না। শোয়া চোখের পানি মুছে শ্রাবণের খাওয়াতে শুরু করে। শ্রাবণ চুপচাপ খায় আর শোয়াকে দেখে। আমাকে এত ভালো না বাসলেও পারতে, এত ভালোবাসার প্রয়োজন ছিল না। শোয়ার হাত থেমে যায় শ্রাবণের মুখের কাছে গিয়ে। শ্রাবণ কিছুক্ষণ হাঁ করে থাকার পরে বলে, দিচ্ছিস না কেন, দে। শোয়া খাওয়াতে শুরু করে আবার। রাগ হচ্ছে শ্রাবণের উপর, কিন্তু প্রকাশ করার সাহস হচ্ছে না। শ্রাবণ হসপিটালে ভর্তি আছে, আজকে 4র্থ দিন। আজকে ওকে রিলিজ দিয়ে দেবে। শরীরের আঘাতের চিহ্নগুলো নীল আর কালচে হয়ে আছে। ফর্সা দেহে নীল আর কালচে ভাব বিছিয়ে দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে শরীরের চামড়ার মাংস পচে গেছে। শরীরের দাগগুলো দেখে শোয়ার কান্না পায়। হঠাৎ কেবিনের দরজায় নক হয়। শ্রাবণের প্রবেশের অনুমতি দিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে হাসান। শ্রাবণের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। নিচু গলায় বলে, তুই ওদের মারতে লোক পাঠিয়েছিলি? শ্রাবণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাদের? আবিবদের? না, আমি কেন ওদের মারতে লোক পাঠাবো? ওদের মারবো তো নিজের হাতের যত্ন নিয়ে। তুই ওদের মারতে লোক পাঠাইসনি? না, আমি লোক পাবো কোথায় ওদের মারার জন্য? কারা যেন ওদের মারতে মারতে প্রায় মেরেই ফেলেছে। একটার অবস্থা করুন। ডান হাত আর ডান পা ভেঙে দিয়েছে সবগুলোর। কার কার যেন দাঁতও ফেলে দিয়েছে। এই শীতের মধ্যে কাপড় চোপড় খুলে শুধু আন্ডারওয়ান প্যান্ট পরে রেখে মেরেছে। তারপর আবার সবগুলোকে পুকুরের ঠান্ডা পানিতে চুবিয়েছে ও। বুঝতে পারছিস কেমন নৃশংসতা চালিয়েছে ওদের উপর? আমি তো জানার পর ভেবেছি তুই এসব করিয়েছিস। আমি এসব কিছুই করাইনি। আমি তো জানলামই মাত্র তোর কাছে।
সবগুলো কোথায় এখন? ঢাকা মেডিকেলে। অবস্থা খারাপ সবগুলোর। তুই জানলি কিভাবে? ফেসবুক থেকে। তুই তো কিছু করিসনি। তাহলে কারা এদের ওই অবস্থা করলো? ওরা কিছু বলেনি? একটা কথা বলার মতো অবস্থায় নেই। শ্রাবণ চুপ করে আছে। এর মধ্যে সোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণ সোয়ার দিকে তাকিয়ে বলে, আমার ফোনটা দিয়ে তো। সোয়া চার্জার কেবল থেকে ফোন খুলে শ্রাবণের হাতে দেয়। শ্রাবণ বাবার নাম্বারে ডায়াল করলো। কতকাল পর এই নাম্বারে ডায়াল করলে হিসাব নেই। নাম্বার ওই ফোনে আছে প্রথম থেকেই, তাকে ব্লক লিস্টে। তনিমা চৌধুরী শামীম রেজা চৌধুরী ফোনে হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে আছেন স্ক্রিনে শ্রাবণের নাম দেখে। শ্রাবণ কেন কল করলো এই ফোনে? শামীম রেজা চৌধুরী ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বললেন, কে কল করেছে? তোমার বড় ছেলে। শামীম রেজা চৌধুরী দ্রুত তনিমা চৌধুরীর কাছ থেকে ফোন নিয়েই হাতে নেয়। রিসিভ করবে ঠিক তখনই কল কেটে যায়। ফোন আনলক করবেন তখন আবার ফোন রিং বেজে ওঠে। দ্রুত রিসিভ করে কানে ধরেন। কিছু বলার আগে শ্রাবণ গম্ভীর গলায় বলেন, শামীম রেজা? হ্যাঁ। কেমন আছো? ওদের কেন মেরেছেন? কাদের? না বোঝার ভান ধরবেন না। আমি জানি আপনি ওদের মেরেছেন। শামীম রেজা চৌধুরী স্ত্রীর দিকে তাকান। তনিমা চৌধুরী শকুনি দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন। নিচে গিয়ে নাস্তা রেডি করতে বলো। শ্রাবণ কি বলছে? নিচে যাও। তনিমা চৌধুরী যায় না কোথাও। শামীম রেজা চৌধুরীর টাওয়াল পরেই ব্যালকনি এসে দাঁড়ায় দরজা লাগিয়ে দিয়ে। শ্রাবণ উপাস থেকে আবার বলে, কেন মেরেছেন ওদের? কাদের মেরেছি? আর কেন? কাউকে যাব, আমি কাউকেই মারিনি। আপনি নিজের হাতে তো মারেননি, লোক দিয়ে মেরেছেন। মিথ্যে বলে লাভ নেই। আমি শিওর যে আপনি ওদের মেরেছেন লোক দিয়ে। শামীম রেজা চৌধুরী চুপ করে রইলেন। শ্রাবণ ক্ষোভ নিয়ে বলে, আমি ওদের নিজের হাতে মারতে চেয়েছি। আপনি কেন এর মধ্যে বাম হাত ঢোকালেন? আমার ছেলে হসপিটালে বেডে পড়ে থাকবে আর ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? এটা তো হওয়ার নয়। ছেলের জন্য দরদ উতলে পড়ছে নাকি এখন? যখন নিজের হাতে আঘাত করতেন তখন ছেলের জন্য দরদ লাগতো না? আপনার শো কল্ড দ্বিতীয় স্ত্রী যখন বিনা দোষে আঘাত করত তখন দরদ উতলে ওঠেনি? ছোটবেলা থেকে এতবার হসপিটালে ভর্তি হয়েছি, তখন দরদ উতলে ওঠেনি? তখন কেন দরদ উতলে ওঠেনি? নেক্সট টাইম আমার কোনো ব্যাপারে বাম হাত ঢোকালে আপনার হাতই ছিঁড়ে নেব আমি। বালের দরদ দেখাতে এসেছে। এই চ্যাটের দরদ আপনার ছোট ছেলে আর ছোট বউয়ের জন্য দেখাবেন, আমার জন্য না। আমি চাইলে আমার ছেলেকে খুন করতে ফেলতে পারি, তবে বাইরে কেউ আমার ছেলের গায়ে টোকা দিয়ে চলে যাবে আর আমি জেনে শুনে চুপ থাকবো এমনটা নয়। আগে তো থেকেছেন, উল্টো আমাকেই মেরেছেন তখন। আপনারা এইসব আগলাপিড়িতে আমাকে দেখাতে আসবেন না। হাসি পায়। আমাকে আঘাত করার জন্য যদি কাউকে শাস্তি দিতে চান তবে সবচেয়ে বেশি শাস্তি নিজেকে দিন, তারপর আপনার দ্বিতীয় স্ত্রীকে। কল কেটে দেয় শ্রাবণ। হাসান আর সোয়া দুজনে বিস্মিত নিয়ে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। হাসান বিস্ময় প্রকাশ করে বলে, আঙ্কেল এসব করিয়েছেন? হ্যাঁ। তুই কিভাবে বুঝলি আঙ্কেল এসব করিয়েছেন? ওদের নাম তো শুধু আমি তোর কাছেই বলেছি, তখন উনি আর সোয়া শুনেছে। সোয়া আর তুই কাউকে বলবি না, এটা আমি জানি। তাহলে আর ওদের বিষয়ে জানানোটা কে? তবুও তুই শিওর হলি কিভাবে? অন্য কেউ অন্য কোনো কারণে তো ওদের এই অবস্থা করতেই পারে। শ্রাবণ বলে না কিছু। হাসানকে ছেলেগুলোর অবস্থা সম্পর্কে বলার পরেই শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এসেছে শ্রাবণের। ওর মন জোর দিয়ে বলেছে এখন এসব ওর বাবা করিয়েছে। সকাল 10টা নাগাদ ফ্ল্যাটে এসে পৌঁছেছে শ্রাবণ আর সোহা। সামাদ চৌধুরী সিয়াম আর স্পর্শ হাজারবার বলেও বাড়িতে যাওয়ার জন্য ওকে রাজি করাতে পারেনি। শ্রাবণ বাড়িতে যাবে না মানে যাবেই না। হাসান শ্রাবণের ফ্ল্যাটে ফিরে এসেছে। শ্রাবণ রুমে এসে শুয়ে পড়ে। সোয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। 3 দাদা নাতি সোফায় বসেছে। মাজেদা আন্টি ফ্ল্যাট পরিষ্কার করে এখন রান্না করছেন। প্রতিদিন কল করে শ্রাবণের খোঁজখবর নিয়েছেন। একদিন দেখতেও গিয়েছেন হসপিটালে। শোয়ার ডাকে ঘুম ভাঙে শ্রাবণের। শোয়ার পরেই পড়েছিল। ওঠো, দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। সোয়া কথাগুলো বলে শ্রাবণের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়। শ্রাবণ শোয়া থেকে উঠে বসে বলে, ওরা চলে গেছে। হ্যাঁ, কখন? 12টার দিকে। তুই খেয়েছিস? শ্রাবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সোয়াকে ভেতরে ডাকে। সোয়া ভেতরে প্রবেশ করতে শ্রাবণ গায়ের টি শার্ট খুলে ফেলে, পায়ের উপর ভর করে বসে পড়লে। সোয়া হ্যান্ড শাওয়ার দিয়ে শ্রাবণের মাথা ধুয়ে দেয়। গোসল করতে পারলে শান্তি লাগতো। আজকে 3 দিন গোসল করি না। ডাক্তার তো গোসল করতে নিষেধ করেছিলেন। মাথায় আরও পানি দে, সর্দি লেগে যাবে। লাগুক, দে তুই।
সর্দি লাগলে কাশি হবে, কাশি দিতে বুকে ব্যথা পাবে, শ্বাস নিতে তো বুকে ব্যথা পাও। ওঠো এখন। শ্রাবণ ঘাড় কাত করে শোয়ার মুখের দিকে তাকায়। ওকে এভাবে তাকাতে দেখে শোয়ার গলা শুকিয়ে আসে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে শোয়ার কাছ থেকে হ্যান্ড ওয়াশ নিয়ে নিজের পা দুটো ধুয়ে নেয়। মুখ দিয়ে বের হয় ওয়াশরুম থেকে। শোয়ার টাওয়াল হাতে শ্রাবণের পেছন পেছন বেরিয়ে এসে ওর চুলগুলো মুছিয়ে দেয়। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে দিয়ে কাবার থেকে ফুল হাতার টি শার্ট বের করে নিয়ে আসে। শ্রাবণের গায়ের দিকে তাকিয়ে চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। শ্রাবণ শোয়ার হাত থেকে টি শার্ট নিয়ে পরতে শুরু করে। শোয়া চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়। নিজের চেহারা দিকে তাকিয়ে রইল পলকহীন। আস্তে ধীরে চিরুনি হাতে নিয়ে চুলগুলো আঁচড়ে নেয়। নিজের চেহারার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। দৃঢ় পায়ে হেঁটে এসে চেয়ারে বসে। শোয়া খাবার মেখে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করে ওকে। অ্যাক্সিডেন্টের পর থেকে শোয়াই খাইয়ে দেয়। শ্রাবণ সকালে চৌধুরী বাড়িতে এসেছে শোয়াকে নিয়ে। সামাদ চৌধুরী ভীষণ জ্বর হয়েছে হুট করে। ওনাকে দেখতেই এসেছে দুজন। শ্রাবণ এখন কিছুটা সুস্থ, হাঁটাচলা করতে সমস্যা হয় না এখন। হাতের ক্ষতও প্রায় শুকিয়ে এসেছে। শরীরের হালকা আঘাতের চিহ্নগুলো মিশে গেছে, শুধু গভীর ক্ষতগুলোই মেলেছেনি। এখন প্রায় সন্ধ্যা, কিছু সময় পর মাগরিবের আজান হবে। রুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। শোয়া রুমেই রয়েছে। তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়েছে নিচে যাওয়ার জন্য। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে দ্রুত সিঁড়ি দিয়ে এগিয়ে আসেন। শ্রাবণ আসার আগে নেমে যাবে নিচে। সিঁড়িতে এক পা পর রাখতেই শ্রাবণ পেছন থেকে ওনাকে ধাক্কা দেয় সজোরে। হুমড়ি খেয়ে পড়েন সিঁড়িতে। স্বামী মির্জা চৌধুরীও নিচে যাওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। স্ত্রীকে পরে যেতে দেখে দৌড়ে এগিয়ে আসেন। সিঁড়ি বেয়ে নামতে নিয়ে শ্রাবণ পা বাঁধিয়ে ওনাকে ফেলে দেয়। প্যান্টের পকেটে দুহাত গুজে দুজনের চিৎকার আর পড়ে যাওয়ার দৃশ্য উপভোগ করতে থাকে। দুজনের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এসেছে সোহা। শ্রাবণ ওর দিকে তাকে কিছুটা রাগী গলায় বলে, এই ডাইনি বাচ্চা, এভাবে হাঁটছিস কেন? কিছু হয়ে গেলে আস্তে হাঁট। সোহা হাঁটার গতি কমিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, কার কি হয়েছে? এভাবে চিৎকার করলো কে? তোর শাশুড়। আর শাশুড়ি মরার দুয়ারে কড়া নাড়ে। মানে কি হয়েছে? শ্রাবণ দুই কদম এগিয়ে সোহার হাত মুঠো করে ধরে বলে, আয় দেখাচ্ছি। সোহা শ্রাবণের সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সায়নরেজা চৌধুরী রুম থেকে বেরিয়ে এসেছেন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখেন বড় ভাই আর ভাবি সিঁড়ির গোড়ায় পড়ে আছেন। তনিমা চৌধুরী মাথা ফেটে রক্ত পড়ছে। শ্রাবণ পাশে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। ওর বাম হাতের মুঠোয় শোয়ার হাত। শোয়ার চেহারা অস্থিরতা উদ্বিগ্নতা স্পষ্ট, তবে শ্রাবণের জন্য দুজনের কাছে যেতে পারছে না। সিয়াম আর স্পর্শ বাড়ির বাইরে ছিল। দুজনের চিৎকার শুনে ভেতরে দিকে এগিয়ে আসছে। সিঁড়ি গোড়ায় বাবা মাকে পড়ে থাকতে দেখে স্পর্শ ছুটে আসেন। শাহিনরেজা চৌধুরী ভাইকে ধরে তুলে বসান। স্পর্শ রাগ অভিমান ঝেড়ে মাকে ধরে উদ্বিগ্ন হয়ে বলে, আম্মু কি হয়েছে তোমার? কিভাবে পড়েছো? তনিমা চৌধুরী হাত দিয়ে শ্রাবণকে দেখান। এতগুলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে মাথা তো ফেটেছেই, সঙ্গে মনে হচ্ছে শরীরে হাড়গোড় সব ভেঙে গেছে। ইতিমধ্যে কপালও ফুলে উঠেছে, মাথা ব্যথায় কোঁকড়াচ্ছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। স্পর্শ এক হাতে মাকে ধরে রেখে অন্য হাতে মায়ের ফাটা মাথা চেপে ধরে আছে। তনিমা চৌধুরী ব্যথাতুল কণ্ঠে বলেন, শ্রাবণ ধাক্কা দিয়েছে আমাকে সিঁড়ির উপর থেকে। এমন কথা শুনে চারজন একসঙ্গে শ্রাবণের মুখের দিকে তাকায়। শামীম রেজা চৌধুরী বলেন, এটা কোন ধরনের বেয়াদবি শ্রাবণ? আমাদের এভাবে কেন ফেলেছ? শ্রাবণ বাবার দিকে তাকিয়ে বুর্জ কণ্ঠে বলে, আমাকে বেয়াদব বলছিস? বেয়াদব তো তুই। শ্রাবণ চুপ, একদম গলা উঁচিয়ে কথা বলবি না আমার সামনে। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই কথা বলছি আমি। তোর এর চেয়ে বেশি ভদ্রতার ডিজার্ভ করিস না। দিন তোমার অসভ্যতাম আর অভদ্রতা বেড়েই চলছে। শ্রাবণ আশেপাশে নজর বুলিয়ে শোয়ার হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। একটা ভারী ছিকিমিনের ফুলদানি হাতে নিয়ে এগিয়ে আসে আবার। চোখ মুখ গম্ভীর, তবে রাগ স্পষ্ট। ওর চেহারায় বলে দিচ্ছে এই ফুলদানি দিয়ে এখন কী করবে। সিয়াম আর স্পর্শ ছুটে এসে শ্রাবণকে ধরে। সিয়াম বড় ভাইয়ের হাত থেকে ফুলদানি নেওয়ার চেষ্টা করতে করতে বলে, ভাইয়া তুমি কি করতে চাইছো? ছাড়ো এটা, ছাড় আমাকে। শাহিনরেজা চৌধুরী দ্রুত ভাই এগিয়ে এসে শ্রাবণের হাত থেকে ফুলদানি কেড়ে নেয়। শ্রাবণের ডান হাতে এখনও ঠিক হয়নি, সেই জন্য নিতে পেরেছেন। নয়তো এত সহজে নিতে পারতেন না। স্পর্শ বলে, ভাইয়া তুমি এখন অসুস্থ, প্লিজ শান্ত থাকো, দস্তাদস্তি করলে পেট ব্যথা পাবে।
শ্রাবণ বাবার দিকে তাকে বজ্রকণ্ঠে বলে, তোর বউকে ধাক্কা দিয়েছি বলে খুব জ্বলছে তাই না? তোর বউ যখন আমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন জ্বলেনি? বিনা দোষে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তো বিনা দোষে ফেলিনি। আর আর একটা কথা বলবি তো, এই ফুলদানি বাড়ি মেরে তোর সব ফাটিয়ে দেবো। সামাদ চৌধুরী ধীর পায়ে এগিয়ে আস্তে আস্তে বলেন, আবার কি হয়েছে? তনিমের মাথা ফাটানো কিভাবে? শামীমের কি হয়েছে? রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, শ্রাবণ ভাইয়াকে আর ভাবিকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছে।